আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় গোলের পর সাপ লুডো আসলো কিভাবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। গোলের পর সাপ লুডো আসলো কিভাবে, আমরা আসলে খেলার কিছু টার্ম আমরা দেখছি রাজনীতিতে। কয়েকদিন আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছেন। আর আমরা সম্প্রতি দেখলাম যে এনসিপি নেতা আক্তার বললেন যে আসলে সরকার সাপ লুডো খেলছে। সাপ লুডো মানে কাটাকাটির একটি বিষয়, আমরা জানি যে সাপ লুডো খেলতে গেলে কে কাকে কাটবে এটি কোনো ঠিক নেই। আসলে এই কাটাকাটির খেলা কেন আসছে, বা সরকার কেন সাপ লুডো খেলবে? এই খেলায় হার জিত কার? আসলে মাসুদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ যারা দেখছেন শুনছেন সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসলে রাজনীতি এটা একটি হাদিসের ভাষায়ও আছে, আল হারবু খেদা, অর্থাৎ যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ হলো কৌশল। তো যুদ্ধ কৌশল, আমাদের রাজনীতিও তো বাংলাদেশে একটা যুদ্ধ। তো সেই যুদ্ধ, এখানে কৌশল তো থাকবেই। কার উপরে কার নীতিটাকে বিজয় করবে, কার নীতিটাকে স্ট্যাবলিশড করবে, এর জন্য রাজনৈতিক দলের চেষ্টা প্রচেষ্টা এটা থাকবে, এটা স্বাভাবিক। জি, কিন্তু বিষয়টা হলো এই প্রচেষ্টাটা থাকুক, এটা আদর্শ কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যখন এটা আদর্শের বাহিরে, এটা পেশি শক্তিতে চলে যায়, একে অন্যকে থ্রেটের মাত্রায় চলে যায়, একে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা, তো এগুলি যখন চলে যায় তখন এটা আর রাজনীতি থাকে না, এটা তখন অপরাজনীতি বলেন, ঝগড়া বলেন, এগুলিতে চলে যায়। সেটি তো আমরা দেখছি সম্প্রতি বা সবসময়, এবং এটা খুবই ন্যাক্কারজনক, এবং এটার থেকে বেরোয় আসার জন্যই আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিটাই হলো এই জায়গা থেকে অপরাজনীতি, রাজনীতির দুর্বৃত্তায়ন, হ্যাঁ, হিংসা, হানাহানি, প্রতিহিংসা রাজনীতি, এগুলি থেকে বেরোয় আসতে আমরা চাই। এবং আমরাও আশা করেছিলাম যে এই জুলাইয়ের আন্দোলনের পরে এদেশের মানুষ এইরা অপরাজনীতি থেকে বেরোয় আসবে। আমার মনে আছে, আমি আপনার এখানে এক টক শোতে অনেক আগে কোনো এক নেতার সাথে আলোচনায় গিয়ে বলেছিলাম, তখনও উনি ওই কথায় কথায় আগের ইতিহাস টানছিলেন। তো আমি এখানে বসে টেবিলে বসে বলেছিলাম, না, আমরা ওই পেছনের ট্যাগিংয়ের রাজনীতি, এই হিংসার রাজনীতি থেকে আমরা বেরোয় আসতে চাই। কিন্তু বাস্তবতা হলো যে এত দীর্ঘ সময় পরেও আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরোয় আসতে পারি নাই। তো এবং যারা এই পরিবর্তনের রাজনীতির কথাটা বলেছিল, যারাই শুরু করেছিল, এখন যারা এনসিপিতে এসছে, এদের মধ্যেও আমরা দেখছি যে এরাও কেন যেন ওই জায়গাটাতেই চলে যাচ্ছে। এটা পরিবেশের কারণে হোক, বা তারা এই 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 বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। যতদিন পর্যন্ত আমরা বা এদেশের রাজনৈতিক দলগুলো এই অপরাজনীতি থেকে বেরোয় আসতে না পারবো, ততদিন পর্যন্ত এদেশের মানুষের কল্যাণ হবে বলে আমরা মনে করি না। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। দেখেন, আপনি রাজনীতিতে পরস্পর শ্রদ্ধা থাকবে, পরস্পর সম্মান থাকবে, স্নেহ থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেই জায়গাটা কোনোভাবেই যেন আমরা সেই জায়গাতে আসতে পারছি না। আর এটার অন্যতম একটা কারণ হলো আপনার বস্তুকেন্দ্রিক যে রাজনীতি, এবং ধরেন এই যে ব্রিটিশরা আমাদেরকে যে রাজনীতি শিখিয়ে গিয়েছে, এই রাজনীতির মধ্যে এটা আছে। ইসলামের যে রাজনীতি, সৌন্দর্যের রাজনীতি, ইসলামের রাজনীতির মধ্যে এই জিনিসটা নেই। সেজন্য আমরাও প্রত্যাশা করি, এখনও যারা এদেশে রাজনীতি করছেন, এবং এখনও আমাদের সময় কিন্তু শেষ হয়ে যায়নি। সময় যদিও আমাদের 15-16 মাস আমরা অলরেডি পার করে এসেছি, তো এখনও আমাদের সময় আছে যে আমরা যদি এই জায়গা থেকে বেরোয় এসে, যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, হ্যাঁ, তারা যদি সকলেই আমরা সুন্দর রাজনীতিটা করতে পারি, এবং এ জায়গায় যারা বড় দল দাবি করেন তারাও যদি এখানে নেতৃত্বটা দিতে পারেন, তারাও যদি এই অপরাজনীতিটা না করেন, বাজে কথা না বলেন, তারপরে অন্যান্য একটা হলো মিডিয়ায় বলা, আর একটা হলো আমরা এলাকা ভিত্তিক যেটা দেখি। আপনি দেখেন বিএনপির, আপনি যাই বলেন না কেন, আপনারা মিডিয়ায় আছেন, আপনারা জরিপ করেন। আমরা এখানে যত যাই বলি না কেন, আমাদের কথা ধরা দরকার নেই। আপনারা সাংবাদিক পাঠিয়ে একটা এলাকা আপনি জরিপ করেন, কোনো একটা জেলাকে ধরেন, কোনো একটা থানাকে ধরেন, সেই থানায় আপনি গিয়ে দেখেন বিএনপি বলেন বা অন্যান্য কিছু কিছু রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়েছে, যে তাদের প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণ দুর্নীতি চলছে।
তো এই দুর্নীতি, হিংসা, হানাহানি, মারামারি, হুমকি ধামকি এগুলো যদি চলতে থাকে তাহলে আপনি দেখেন যে তাদের কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে, নিজেরাই টায়ার জ্বালাচ্ছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে, নিজেরাই ধ্বংসত্বকে যাচ্ছে। আমরা বেশ কয়েকটি জেলাতে আমরা তাহলে সেই তো দৃশ্য আমরা দেখেছি। বেরিয়ে আসলাম কোথায়? নিজেরাই যদি কামড়াকামড়ি করেন তাহলে এই চেহারা তো নিজেদের মধ্যে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপন ভাই, একই দল করি, একই চেয়ারে বসে একই নেতার বক্তব্য শুনি, আমাকে প্রার্থী দেয়নি বলে আমি আপনার উপরে মারামারি মারতে গেলাম। যখন এটা নির্বাচনের দিন হবে, নির্বাচনের সময় আসবে, আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা, তখন আপনার শক্তি আছে, লাঠিয়াল বাহিনী আছে, টাকা আছে, আপনি যে তখন আমাকে কি করে ফেলবেন এটা তো এখনই বোঝা যাচ্ছে। তো সেজন্যই আশঙ্কায় সেই আশঙ্কা আমরা আছেন করছি আপনারা। এবং আমরা মনে করি যে এখান থেকে সরকারও সেই জায়গাটা তৈরি করতে পারে নাই, লেভেল প্লেইং ফিল্ডের জায়গাতে এখন আসতে পারে নাই। এজন্যই আমরা ওই ঘুরে ফিরে পিয়ারের কথাই বলি, পিয়ার হইলে হয়তো সেই অনেকে বেরিয়ে আসতে সরকারের পারতাম। বিষয়টি আসলেন, সেই প্রসঙ্গে হয়তো সাপ লুডো খেলার বিষয়টি আসছে। আমি মাসুদ ভাইয়ের কাছে আসবো আবারও। আমি এই পর্যায়ে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আমি তার আগে ওই বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন, অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি নির্বাচন বানচালের চেষ্টা করছে সনদ দিয়ে। সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার সাপ লুডো খেলছে। এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। কোনোদিন আদেশ জারি করবেন সেটা সরকারকে জানাতে হবে। প্রধান উপদেষ্টাকে এই আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতি স্বাক্ষরে আদেশ জারি করা হলে ছাত্র জনতা আবার মাঠে নামবে। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে সংসদ, আর একটি হচ্ছে সরকারের সাপলুডু নিয়ে আসলে সরকার কাকে কাটতে চায় বা কাকে রাখতে চায়। মোস্তফা কামাল। ধন্যবাদ আপনাকে। খুব অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটা যৌক্তিক বিষয় আপনার সামনে এনেছেন। আমার মুখ নিয়ন্ত্রণের ক্ষমতা আসলে সরকারের নাই। আমি কোন শব্দ ব্যবহার করব বা কতটুকু ব্যবহার করতে পারবো সেটা সরকার সম্ভবত আরোপ করতে পারে না, অথবা আরোপ করলেও আমাকে শুনতে বাধ্য করতে পারে না। এখানে বিষয়টা হয়ে গেছে দীর্ঘদিনের একটা চর্চা। চর্চা বললে ভুল হবে, বদ চর্চা। অর্থাৎ খোঁচা দেয়া, ব্যঙ্গ করা, তামাশা করা, তাচ্ছিল্য করা। তো 5 আগস্ট তো ওইটা মোটা দাগে না করে দিয়েছে, বা মানা করে দেয়া যেটাকে বলে। কারণ এর আগ পর্যন্ত 15-16 বছর টানা আপনি মনে করে দেখুন, আমরা প্রতিটা দিন সকালে হয়তো ওবায়দুল কাদের সাহেবের একটা কমিক শুনতাম, দুপুরবেলায় হয়তো হাসান মাহমুদ সাহেবের একটা ব্যঙ্গ শুনতাম, সন্ধ্যা নাগাদ হয়তো হানিফ সাহেবের একটা তামাশা শুনতাম। এগুলো এক ধরনের বিনোদনের জায়গায় চলে গিয়েছিল। তো ওই বিনোদনও কিন্তু একসময় বিরক্তিকর লেগেছে। মানুষ আওয়ামী লীগের উপর খেপেছে নানা কারণে। ওই যে মুখ দোষ যেটাকে বলে আমাদের স্থানীয় ভাষায়, এটা বলে মুখ দোষ, মুখে ব্যাপক দোষ থাকে, উল্টাপাল্টা কথা বলা, এটাও ছিল একটা কারণ। তিক্ত কথা বলা, তাচ্ছিল্য করা। আপনি ধরুন বেগম খালেদা জিয়াকে হেননিম্ন ভাষা নাই যেটার অপব্যবহার না করা হয়েছে। ওনার অসুস্থতা নিয়েও কথা বলা হয়েছে নিম্নমানের, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না। জি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ম্যাট্রিক পাস, 400 টাকা দামের মেজর। মানুষ কিন্তু এগুলো ফলো করেছে, মানুষ এগুলো খেয়াল করে যে কে কাকে কি বলে। তো এগুলো কোত্থেকে বলা হয়েছে? দলের যিনি শীর্ষ ব্যক্তি তিনি বলেছেন। তো তিনি যখন একটা বলেন, বাকিদের দায়িত্ব হয়ে যায় আরও 2টা পয়দা করা। তারাও সেটা চর্চাটা করেছেন। তো তারা ওই চর্চা থেকে এখন পর্যন্ত কিন্তু বের হননি। তারা এখন পলাতক অথবা দেশান্তরী। মাঝে মধ্যেই যা বলেন, যেসব শব্দ থ্রোয়িং করেন, আগেরই একটা নমুনা। তো যারা তাদেরকে হটালেন, অর্থাৎ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করলেন, তাদেরও তো একটা শিক্ষার বিষয় আছে ওখানে, যে এই ধরনের আজেবাজে কথা বললে, ভেংসি কাটলে, মানুষকে তামাশা করলে কি হয়। কিন্তু আমরা গত কয়েকদিন দেখলাম যে ঠিক আছে, নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচন ঘনিয়ে আসলে একজন আরেকজনকে একটু খোঁচা দেবেন, একজন আরেকজনের উপরে উঠতে চাইবেন। কিন্তু ভাষাগতভাবে আমরা খেয়াল করি যে ওবায়দুল কাদেরের অভাব কিন্তু তারা পূরণ করে দিচ্ছেন, হাসান মাহমুদের ঘাটতি তারা মিটিয়ে দিচ্ছেন। এটা কিন্তু যারা করছেন, শব্দের পাণ্ডিত্য করছেন, খিচুনি দিচ্ছেন, শিরোনাম হতে পারছেন, এটা কিন্তু একটা বদ রোগের মতো। তো এতে করে রোগটা কিন্তু রয়ে গেছে, শুধু রুগীটা বদল হয়েছে আগের সাথে যদি আমরা তুলনা করি। রোগটা আগেরই। এখন এই যে নতুন রোগী যারা এইসব তৈরি হয়েছেন, যেসব নতুন রোগী, তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যখন আন্দোলন করেছিলেন ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে, আপনারাও কিন্তু এসব কথার সমালোচনা করেছিলেন, তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। আর রাজনীতি নিয়ে কারো কারো অনাগ্রহ থাকুক আর আগ্রহ থাকুক, রাজনীতিতে যখন একটা কথা উচ্চারণ হয়ে যায়, আপনি দেখবেন এটা ডিকশনারিতে যদি নাও থাকে,
তারপরে ওটা ব্যবহার হয়। কিন্তু সাপ লুডুর বিষয়টি আসছে কেন, মানে কাকে কাটতে চাচ্ছে, কাকে বাদ দিতে অর্থাৎ এই চাচ্ছে, যে কে একটা জিততে চাচ্ছে? এই যে একটা থ্রোয়িং করলেন, তারা কিন্তু কোনো ব্যাখ্যা দেননি যে কে সাপ কে লুডো, কে না, বলছে কাটবেন কে সরকার, কাটা পড়বে। বলছে সরকার সাপ লুডু খেলছে। আচ্ছা, সরকারকে সাপও বানাচ্ছে, লুডোও দিচ্ছে। আবার বলছে সরকার একদিকে হেলে পড়ছে। আবার দেখেন গত কয়েকদিন বিভিন্ন দল থেকে সরকারকে যে হারে আক্রমণ করা হচ্ছে, সব দল থেকেই। সব দল থেকে, এবং যেই ভাষায়। কেউ বলছে সরকার জামাতের দিকে হেলে পড়েছে, জামাত বলছে সরকার বিএনপির দিকে দুলে পড়েছে। এই হেলে আর আবার দুলে, বিএনপিও বলছে যে দুটি রাজনৈতিক আবার দলের যাদের দিকে কাছ ঝুঁকে থেকে পড়েছে। এই সরকার সুন্দর চমৎকার সম্বোধন পেতে পারত, অর্থাৎ এনসিপি, তারাও কিন্তু সরকারকে নিম্নমানের ভাষায় গালমন্দ করছে, সাপলুডুতে পর্যন্ত নিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে বলেছে মেরুদণ্ডহীন, যদিও শব্দটা পরিষ্কার কিন্তু অর্থটা খুব একটা সম্মানজনক না। তো এগুলো করার মধ্য দিয়ে তারা নিজেদের উপলব্ধি করার বিষয় আছে। দ্বিতীয়ত, এমন যদি হয় যে এই সরকারকে তারা ফেলে দিবেন বা এরকম কোনো নিয়ত আছে তাদের, তাহলে এক কথা। কিন্তু এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাচ্ছেন, তো এত বাজে একটা সরকারের অধীনে নির্বাচনে যাবেন কি করে? যে সরকারটা সাফ, যে সরকারটা লুডু, তো এই সরকারের সাথে কাজ করবেন কিভাবে? এটা প্রশ্ন কিন্তু থাকে। এমনকি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে যেসব অভিযোগ তারা করছেন, একসময় আওয়ামী লীগ তো আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই করতেন। অর্থাৎ আপনারা বলতে আমি বিএনপিকে মিন করছি, জামাতকে মিন করছি। আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো বাজারে দিয়েছিল, এখন নিজেরা কিন্তু ওগুলোর চর্চাই করছেন। তো এগুলোর মধ্য দিয়ে একদিকে আওয়ামী লীগের অভাব পূরণ করছেন, আরেক দিকে আওয়ামী লীগকে কিন্তু তারা আমন্ত্রণও জানাচ্ছে। রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস। নেগেটিভ প্রচারও কখনো কখনো পজিটিভ হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম। বিএনপিকে তাচ্ছিল্য করতে করতে নাই করতে করতে বিএনপির তো এক পর্যায়ে অ্যাব্রিভিয়েশন করা হয়েছিল এভাবে, যে বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি। অর্থাৎ খুব খাটতেন তারা এসব মেধা চর্চা, দুষ্ট চর্চা করতে গিয়ে। এতে করে কি হলো? দেখা গেল যে আছে বলতে বিএনপি আছে, এবং এখন পর্যন্ত বড় দল হিসাবে আছে, সবচেয়ে বড় দল। অন্য যারা আছে তাদের সাথে বিএনপির কিন্তু স্কেলে খুব একটা মেলে না, বিএনপি যে পজিশনে আছে। তো এটা বলছি এই কারণে যে তাচ্ছিল্যর মাত্রাটা বা তাচ্ছিল্যের পরিণতি কি হয় যার যার জায়গা থেকে যদি তারা উপলব্ধি না করেন। আর রাজনীতি জিনিসটা আসলে তো ভালো, আমরা ব্যাকরণে কি পড়েছি যে নীতির রাজা, যে নীতিটা একদম রাজকীয় পজিশনে আছে, ওটা হচ্ছে রাজনীতি, নাকি রাজার নীতি। কিন্তু তারা বোধহয় একটু রাজার নীতিটা বোধহয় পড়েছেন সম্ভবত। প্রশ্নই আছে যে নীতির রাজা না আসলে কি। তো আমরা পড়েছি ব্যাকরণ মতো যে নীতির রাজা। তো তারা যেহেতু রাজনীতিতে এসেছেন, এই ছেলেদের কাছে তো আমাদের প্রত্যাশা আর একটু বেশি। তারা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছেন, তখনও তাচ্ছিল্য ছিল যে খুব কাঁচা হাতে ওরা পাকা কাজ করছে বা ছোটরা বড় কথা বলছে, এরকম ন্যারেটিভ ছিল। তো তারা সফল হয়েছেন, সেই জায়গায় তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা একটু বেশি থাকবে, অন্তত ভাষাগত দিক থেকে তো অবশ্যই। কারণ আপনি খেয়াল করে দেখুন, 5 আগস্টের আগের 3-4 দিন যদি আপনি ধরেন, তাদের যে এক একটা স্লোগান ছিল, ওখানে কিন্তু খুব মেধার স্বাক্ষর ছিল। বাংলা ইংরেজি মেলানো যে স্লোগানগুলো ছিল, এখনও গ্রাফিতি আছে দেয়ালে দেয়ালে। তাতে মনে হয় না তারা এখন যেসব শব্দ উচ্চারণ করছেন যে ওই আগের ওই শব্দগুলো তাদের ছিল। এটা কিন্তু তাদের উপলব্ধি করার বিষয় আছে। জি, মুস্তফা কামাল ভাই আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটি আজকে জামায়াতের আমির দেশে ফিরেছেন, তার একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব। দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা প্রার্থী ঘোষণা করব। উনি বলেছেন একা জামায়াত ইসলাম নির্বাচন করবে না, সবাই মিলেই নির্বাচন করবে। আসলে ইসলামী দলগুলো কি আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করবে? বা আমরা জানি আরেকটি বিষয় যে জামায়াত ইসলাম তারা বলেছে যে তাদের 300 আসনের প্রার্থী মোটামুটি প্রাথমিক একটি চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে জোটবদ্ধভাবে নির্বাচন করলে নিশ্চয়ই আবারও সেই বিষয়টি সামনে আসবে যে আসলে কে কোথায় নির্বাচন করবে। এমন কি আলোচনা কি চলছে আপনাদের সঙ্গে? আমাদের গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, ওখানে কিন্তু আমাদের আমির স্পষ্ট করে একটা কথা বলেছেন যে আমরা জোটবদ্ধ নির্বাচন করব না। তো শাব্দিক কিছু ভিন্নতার কারণেও ব্যবস্থাপনায় ভিন্নতা আছে। তো আমরা জোটবদ্ধ নির্বাচন করছি, বিষয়টা এরকম নয়। আমরা যে 8টা দল এখন একত্রিত হয়েছি, আরও সংযুক্ত হতে পারে, এটা আরও পরে বলা যাবে। তো আমরা হলো সমঝোতার নির্বাচন করব, নির্বাচনী সমঝোতা হবে আমাদের মাঝে। তো সেটা হলো কোনো জোট না, জোট না।
জোট হলে তো জোটের একজন প্রধান, জোটের অমুক ইত্যাদি অনেক কিছু লাগে, অনেক শর্ত সরা থাকে। তো আমরা এমনভাবে একত্রিত হতে চাই যে আমরা যেন এটা আমাদের স্টেবল হয়। তো সে কারণেই আমরা সমঝোতার রাজনীতি করছি। তো সমঝোতার রাজনীতি অর্থাৎ নির্বাচনটা আমরা সমঝোতার ভিত্তিতে করব। 300 আসনে আপনারা দেখেছেন হয়তো জামাত ইসলামও তারা প্রার্থী দিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও 300 আসনে আমরা প্রার্থী দিয়েছি প্রাথমিক। জি, এই আমাদের সব প্রার্থীদেরকে চূড়ান্ত নয়, কোন দলেরই বিএনপিও বলছে তাদের চূড়ান্ত নয়। আমরা আমাদের প্রার্থীদেরকে বলেছি যে প্রত্যেকে, আমাদের আমির বলে দিয়েছেন যে প্রত্যেকেই নির্বাচনী কাজ করতে থাকবেন। যেমন আমি ঢাকা 11-তে কাজ করছি, তো এরপরে যখন ওনারা বসবেন আমাদের, আমরা জানি জামায়াতের পক্ষ থেকে ঢাকা 11-তে কাজ করছে, আছে প্রার্থী আছে জি, ঢাকা 11-তে সব জায়গায় তাদেরও আছে, আমাদেরও আছে। তো আমরা উভয়ই বা সকলেই আমরা প্রত্যেকটা আসনেই আমরা দাওয়াত দিচ্ছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। তো এরপরে যখন ডিসাইড হবে তখন ইনশাল্লাহ আমাদের সংগঠনগুলো, মানে আশা করছি যে আমাদের আনুগত্য শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি আস্থা এমনটা আছে যে আমাদের আমির যাদেরকে ডিক্লেয়ার দিবেন বা সমঝোতার ভিত্তিতে দলগুলির মধ্যে তারাই ইলেকশন করবেন, অন্যরা আমরা সেখানে সহযোগিতা করব। সমঝোতা কি আসলে শেষ পর্যন্ত থাকবে নাকি মানে আসন ভাগাভাগি নিয়ে যদি শেষ পর্যন্ত আমরা যেটা মনে করি যে আমরা যেখানে এখানে তো অধিকাংশ ইসলামী দলগুলো, তো আমাদের এই বোঝাপড়াটা আশা করি একটু মজবুতি আছে, এটা আমাদের ধারণা। এবং এইখানে আশা করি আপনি কি মনোনয়ন পাবেন বলে আশা করেন ঢাকা 11-তে? আমাদের টার্গেটটা কি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আমাদের লক্ষ্য এবং অন্যদের লক্ষ্যের সাথে মিলে না, এটা হলো একটা অসুবিধা। বস্তুবাদী রাজনীতি যারা করে তাদের চিন্তা চেতনার সাথে আমাদের অনেক ডিফার। আমরা যেটা মনে করি, আমাকে আমার আমির বলেছেন ঢাকা 11-তে কাজ করার জন্য, আমি আমার দাওয়াতি কাজ করছি, আমার ওখানে লস নাই। যদি পিআরের দাবিটা আছে, যদি পিআর হয় তাহলেও আমাদের লস নাই, আমি ভোট চাচ্ছি, জনগণ ভোট যদি দেয় অসুবিধা নেই। আর যদি পিআর নাও হয়, যে কোনো একজনকে প্রার্থী হবে, আমরা সকলে মিলে তাকে বিজয় করব। আমরা তো চেয়েছি এক বাক্স নীতি, এবং আশা করি এখানে আমরা ইনশাল্লাহ সফল হব। এখানে মনোমালিন্যের কোনো, এগুলি কিছুই হবে না। এবং আমাদের নেতাকর্মী প্রত্যেকেই আশা করি, আমার যে ধারণা এখনো, যে আমরা দেখবেন যে মিষ্টি মুখ পরিবেশে, হাসি মুখ পরিবেশে তবু আমার একটু জানতে চাওয়া যে 300 আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কতগুলো আসন পেতে চায় বা না, সেটা তো আমাদের আরো অ্যানালাইসিস চলছে। আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও আমরা এক নির্বাচন 300 আসনে প্রার্থী দিয়েছিলাম, একটা আসনে আমাদের বাতিল হয়েছিল কাগজে কিছু নিয়ম কারণে। তো আমাদের সক্ষমতা আছে আল্লাহর রহমতে দেওয়ার মতো। আমরা এবার 300 আসনের প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নেমেছি। এরপরে সমঝোতার রাজনীতি করতে গেলে অবশ্যই ছাড় দিতে হবে। এবং আমাদের সে মানসিকতা একে টপ টু বটম প্রত্যেকেরই আছে, সবারই আছে এই মানসিকতা। আমাদের যা ডিসাইড হবে দেখবেন যে হাসি মুখে আমরা সেটা বরণ করব, কোনো অসুবিধা হবে না। আমরা অপেক্ষা করব, এটা আমাদের রাজনীতির সৌন্দর্য, ইনশাআল্লাহ আশা করি সেটা পাবে। জি, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব নিশ্চয়ই আপনাদের হাসি মুখ দেখার জন্য। আমি এই পর্যায়ে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। জোট আসন নিয়ে কথা চলছে, আমরা দেখছি যে সংবাদ মাধ্যমগুলোতে এনসিপির সঙ্গে বিএনপির একটি আলোচনা চলছে, আবার এনসিপির পক্ষ থেকে উপর দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে, আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গতকালকে আমরা শুনেছি সেটি। আমরা দেখেছি বিএনপি 237টি আসন ঘোষণা করছে, বাকি শরিকদের জন্য রাখা হয়েছে, এবং এর মধ্যে কতগুলো শরিকরা পাবে বা কতগুলো এনসিপির সঙ্গে আলোচনা চলছে আমরা কিছুই জানি না, শুধু জানি যে একটি আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে যে নির্বাচন যখন আসে তখন একটা বোঝাপড়ার বিষয় থাকে। নির্বাচনের মাঠে সচরাচর ব্যবহার হয় জোট, আরেকটা হচ্ছে সমঝোতা, আবার অর্থ বোঝাপড়া একই কথা। তো নির্বাচনে যে জোট অথবা যে বোঝাপড়া আমরা বাংলাদেশে দেখে এসেছি, যেটা একটু ছাড় দেয়া, উভয় পক্ষকে একটু ছাড় দেয়া। তো এখানে ইসলামী যে রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভোট আছে, পরিমাণে কম বা বেশি। তো প্রত্যেকটা দল আবার ম্যাটারও করে, কারণ তারা অত্যন্ত সামাজিক পর্যায়ে একটা তাদের বিস্তার থাকে আলেম ওলামাদের। তো আবার একটা তথ্য তো এবার একটু বাড়তি আছে, যেটা আমরা ভুলে যাই। 5 আগস্টের আন্দোলনে এবার আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজের পাশাপাশি মাদ্রাসাগুলোর ব্যাপক অংশগ্রহণ ছিল। কোথাও কোথাও মাদ্রাসার অংশগ্রহণ ছিল একদম দেখবার মতো, হয়তো ওই সময় ঠিক ওইভাবে কাভারেজটা পাইনি, কিন্তু মাসুদ ভাই নিজেই সামনে ছিলেন, আমি দেখেছি বেশ কিছু ভিডিও দেখেছি, কিন্তু তারা ওইভাবে
গণমাধ্যম ওইভাবে আসেননি। তো তাদের মধ্যে কিন্তু গত বছর কয়েকে কোনো না কোনোভাবে দূরত্ব একটু কমেছে। একসময় তারাও কিন্তু জামাতকে খুব ইসলামী দল মনে করতেন না, জামাত ইসলামকে তারা একটা ভিন্নভাবে ব্যাখ্যা করতেন। তো যখন তিনি সঠিক বলেছেন যে জোট করতে গেলে সিলেবাসটা একটু বড় হয়, একটু মোটা হয়, আর যদি বোঝাপড়া নিতান্তই আসনভিত্তিক বোঝাপড়া, এখানে আদর্শিক বোঝাপড়া খুব একটা আসলে থাকে না। হয়তো সমাবেশে বলেন, কর্মীদেরকে আকৃষ্ট করার জন্য বলেন, প্র্যাকটিক্যালি আসনভিত্তিক বোঝাপড়া, যে কার কত ভোট আছে মাসুদ ভাই হয়তো বলতে চাচ্ছেন না, ওনাদের নিজেদের কাছে একটা হিসাব থাকে। এবং আমাদের আলেম ওলামারা কিন্তু হিসাবে যে কারো চেয়ে অত্যন্ত পাকাপোক্ত, তাদের হিসাব খুব একটা নড়চড় হয় না। তো ওই রকম একটা অবস্থায় বিএনপি অত্যন্ত কৌশলী, খেয়াল করে দেখুন ৭৩টার মতো আসন কিন্তু খালি রেখেছে। আবার যেটা ঘোষণা করেছে নোট দিয়ে রেখেছে যে এটা চূড়ান্ত নয়। এই যে চূড়ান্ত নয়, এই ২-৩ শব্দের বাক্যটা অনেকের কাছে খুব দামি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন যারা নমিনেশন পান নাই তারা ওইটা কোট করে এরপর একটা মন্তব্য লিখছেন। তো আবার যেটা বাজারে আলোচনা হচ্ছে যে জামাতের সাথেও তাদের কথা হচ্ছে, এনসিপির সাথেও কথা হচ্ছে। তো এই কথা হওয়াটা তো ভালো। এক সময় তো ভাই কথাই হতো না। আমাদের একটা অর্জন যে এসেছে, এটা যদি কেউ অস্বীকার করে অথবা অগ্রাহ্য করার চেষ্টা করে, ভবিষ্যতে পস্তানো লাগতে পারে। আমাদের ঐকমত্য কমিশন অনেক কিছু দিতে পারেনি, কিন্তু একটা জিনিস কিন্তু দিয়েছে জাতিকে, এটা মনে রাখবার মতো। তারা একসাথে বসেছেন সবাই। আগে যেখানে দূর দূরান্ত থেকে নিম্নমানের গালিগালাজ করতেন, একসাথে যে বসেছেন এটা বাংলাদেশে কিন্তু ধারণাও করা যায়নি অনেক সময়। আমরা দেখেছি সালাউদ্দিন সাহেবের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাতদের কোনো একটা কড়া মিঠা কথা হয়েছে, কিন্তু পরক্ষণে দেখেছি তারা আবার পাশাপাশি দাঁড়িয়েছেন, জড়িয়ে। কিন্তু আবার আমরা বলতেও শুনেছি যে ঐক্যমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যখন কেউ মনে করে তখন কিন্তু একটু ক্ষোভ আসে। তখন বিএনপির মতো একটা বড় দলের এই ধরনের ক্ষোভ আসা তো স্বাভাবিক। তারা শুধু ১ নম্বর দল বললেই হবে না, অন্যদের সাথে তাদের স্কেলের তফাৎটা অনেক। কিন্তু যখন ঐকমত্য কমিশনে যায় তখন বিএনপি একটা রুল নম্বর মাত্র। এটা আমরা একটা নাটকে দেখেছিলাম যে এক ছাত্রকে শিক্ষক বলছে ১, ২, ৩ করে ডাকতে ডাকতে ৪ নম্বর ছাত্রের কাছে গেছে। তো বলছে রোল নম্বর ৪। এই ছেলে কথা বলছে না, ইয়েস স্যার অথবা হাজির জনাব কিছুই বলছে না। তখন শিক্ষক বলছে কুদ্দুস তোর না ৪? আপনি তো জানেন, আবার আমার বলতে হবে কেন? বিএনপি ওই রকম একটা খুব একটা বেদনার মধ্যে আছে, যেটা সালাউদ্দিন সাহেব কিন্তু একদিন বলেছেন যে আমরা কি ৬ নম্বর রোল নম্বরের দল। আবার এনসিপি দেখেন এটার কাউন্টারে বলেছে যে আমরা কিন্তু ৪৫-৪৬ নম্বর দল হতে আসেনি। অর্থাৎ রুল নম্বরের একটা বিষয় আসে সবার মধ্যে কাজ করে। তো সেটা আমাদের যে মাসুদ ভাই আছেন তাদের দলও কিন্তু একদম ছোট নয়। তাদের হয়তো রাজনৈতিক বিচরণ বা তারা তত কৌশলী আগে ছিলেন না, সাম্প্রতিক সময় তারা যত কৌশলী। অর্থাৎ এবার প্রত্যেককে আমল দিতে হবে, সেটা হচ্ছে বড় কথা। আপনি বিএনপির নমিনেশনে দেখেন অন্তত একটা বিষয় কিন্তু তাদেরকে তো কেউ চাপ দেয়নি। সরকারের দিক থেকে সরকার একটা অবস্থানে আছে যে তারা কোনো কিছু আরোপ করবে না। এখন পর্যন্ত সরকারের এই অবস্থান কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ফয়সালা করুক। এটা সরকারের কৌশল বলেন আর শ্রদ্ধা বলেন, যেভাবে নিতে পারেন। আবার এটাকে সাপলুডও নিতে পারেন, যে বল ছেড়ে দিয়ে মজা দেখে কিনা, আছে এই ধরনের ধারণা। তো ওখানে ঐকমত্য কমিশনে যখন তারা বসলেন, সিদ্ধান্তে আসলেন, নানান কথা হয়েছে, আমাদের বিভিন্ন মহল থেকে কথা হয়েছে। বিএনপি যখন এবার নমিনেশনটা দিয়েছে, একটা উল্লেখ করবার মতো দিক দেখেন, এক পরিবার থেকে ২ জন দেয়নি। তাদেরকে কেউ না করেছে এটা করতে। অর্থাৎ তারা দেখেছেন যারা এটা করেছিলেন আগে, এক পরিবার থেকে স্বামী এমপি, স্ত্রী এমপি, ছেলে হচ্ছে উপজেলা চেয়ারম্যান, ছোট ভাইটা হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান, যে ওগুলোর যে একটা খারাপ পরিণতি আছে, সমালোচনা আছে, নিশ্চয়ই তারা ওখান থেকে শিক্ষা নিয়েছেন। রাস্তায় তো কেউ কোনো দাবি করেনি তাদের কাছে যে এই কাজটা করা যাবে না, কিন্তু তারা করেছেন, নিজের থেকে সৌমুটো হয়ে করেছেন। তো এটাও তো পজিটিভ দিক যে উপলব্ধি করেছেন। তো সকল রাজনৈতিক দলকেই কিন্তু ২৪-এর ৫ আগস্ট বিবেচনায় নিতেই হবে। সেটা অগ্রাহ্য করে যদি কেউ সামনে এগোতে চায় ভিন্ন ধাঁচে, এমনকি এনসিপিও ৫ আগস্ট পর্যন্ত যা করেছে, এখনও যদি মনে করে যে ওই স্টাইলে তারা এগোবে, ওইটা বোধহয় বাস্তবতার সাথে খুব একটা অনুমোদন পাবে না। কারণ সময় যেমন তাদেরও পাল্টেছে, তাদের হয়তো ১ বছর বয়স বেড়েছে, ২৪ আর ২৫ আগস্ট ধরলে ১০০ বছর বয়স বেড়েছে। দেশের পরিস্থিতি কিন্তু বদল হয়েছে, মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, ভুল ধরতে শিখেছে। আপনি আমরা গণমাধ্যমে দেখেন, হয়তো অনেক কিছু পারি না, এই না পারার মধ্য দিয়েও কিছু কিছু কিন্তু পারছি, খুব একটা ঠেকিয়ে রাখা হচ্ছে না।
আপনি টকশোর হোস্ট হিসাবে নিশ্চয়ই এটা টের পান, আপনি একটা আক্রমণের শিকার হন, কথা বলতে দিচ্ছেন অবিরাম, আপনি হয়তো গোটা অনুষ্ঠানে 2 থেকে 3 মিনিটের বেশি নেন না, কিন্তু তারপরে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে দিবে যে আপনি তো কথা বলতে দেননি। আসলে দেখা গেল যে দিব্যি সময়টা তিনি কথা বলেছেন। না, আমার বিরুদ্ধেও সেরকম অভিযোগ নেই, আমি চাই যারা আছেন তারাই কথা বলুন, জি, তাদের কথা অভিযোগ তুলতে কিন্তু কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো মেধাও লাগে না, অভিযোগটা তুলে দিলে হলো। তো এই সরকারের দিকেও তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, তারা আগামী নির্বাচনও কেউ করবেন না, একজন উপদেষ্টাও নির্বাচন করবেন না এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য। না, দুজন উপদেষ্টার ব্যাপারে বোধহয় তারা করবেন কি করবেন না এখন আমরা চূড়ান্ত নয়। নয়। তো তার মানে হচ্ছে রাজনৈতিক সরকার নয় এখন পর্যন্ত তারা। তো ওই দুইজন করলেও কোন দেল থেকে করবেন, কিভাবে করবেন ভিন্ন বিষয়। তো এতটুকু তো সত্য, এই সরকারটি চলে যাওয়ার জন্যই এসেছে, কিন্তু আমরা যেভাবে আক্রমণাত্মকভাবে তাদেরকে খাবলে ধরার একটা প্রবণতা, গত 2-3 দিন আবার আপনি খেয়াল করে দেখুন যে সরকার নাকি পালায়, অর্থাৎ এই যে গুজবের হাটবাজারটা, এই গুজবের হাটবাজারের মধ্যে কখনো কখনো উপদেষ্টাদেরকে আনা হচ্ছে। তো এই প্রবণতা চলতে থাকলে আর এই প্রবণতার ধারায় দেখা যায় এই গুজব, এই প্রোপাগান্ডা এগুলো আস্তে আস্তে ক্যান্টনমেন্টের দিকেও চলে যায়। খেয়াল করে দেখুন গত কয়েকদিন হয়েছে, আবার একটু থেমেছে, অর্থাৎ এই চর্চাটা বন্ধ করা উচিত, এই চর্চাটা অবশ্যই বন্ধ করা উচিত যার যার স্বার্থে, কারণ এগুলোর পরিণতি যে ভালো হয় না, এই শিক্ষা তো প্রত্যেকের হাতে একটা আমলনামা আছে, কিন্তু আপনার আমলনামা আমার কাছে থাকা মানে তো আমার নিজেরটা ওখান থেকে বুঝতে পারি। তো তারা শুধু শেখ হাসিনা পালিয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে এগুলো বলে, যে কেন পালিয়েছে, কারা পালানোর ব্যবস্থা করেছে, তারা কার সমর্থন পেয়েছে, তো এখনকার আচরণে আবার কার ভবিষ্যতে পালাতে হয় ওটা উপলব্ধি কিন্তু প্রত্যেকের যার যার জায়গা থেকে করার দরকার আছে। আর এটা তো মনে রাখতে হবে, নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ একটু বেশি থাকে, এটা বোধহয় একেবারে জাগতিক একটা নিয়ম। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ পুরা লিখতে হয় না, একটা স্বরে দেখলো মানুষ একটু তাকায় যে এটার কোনো খবর আছে নাকি আওয়ামী লীগের, বা কি বললো, কি শুনলাম। জি, শেখ হাসিনার নামে কিছু অডিও বের হয়, শুনে কিন্তু অনেকে শুনে আবার জিজ্ঞেস করতে চায় যে এটা সঠিক কিনা, জি। অর্থাৎ সন্দেহ থাকার পরও শোনে। এটা হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ। আবার আওয়ামী লীগ এত বড় দল, আপনি দলটাকে স্থগিত করেছেন, তৎপরতা স্থগিত করেছেন, আওয়ামী লীগের যে ভোটাররা আছে তাদেরকে তো আপনি স্থগিত রাখতে পারবেন না। সেই প্রসঙ্গে আজকেই কথা বলেছেন, আজকে মির্জা আব্বাস আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে আসবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ এবং সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমি এই পর্যায়ে মাসউদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সেখানে বেশ কিছু বিধান যুক্ত করা হয়েছে। একটি বিষয়ে পরিষ্কার, আগেও আমরা জেনেছি যে জোট করলেও নিজ প্রতীকেই ভোট করতে হবে, এর পাশাপাশি মিথ্যা তথ্য, ফেরারি আসামি যারা তারা ভোট করতে পারবেন না, আরও বেশ কিছু বিধান আছে। আপনি আরপিও সংশোধনকে কিভাবে দেখছেন? আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে একটি আপত্তি ছিল যে জোটের যে প্রতীক, বড় দলের প্রতীক, সেই প্রতীকেই নির্বাচন করতে হবে। না, আরপিওতে যেটা এসছে এটা তো এদেশের মানুষ স্বাগত জানিয়েছে এবং ভালো হয়েছে। আরও কিছু দরকার, সেটা তো একদিনই তো সব রিফর্ম করা যাবে না, সব কিছু ঠিক করা যাবে না। সেই হিসাবে এখন পর্যন্ত যতটুকু আছে এদেশের মানুষ, বিএনপি একটু বিরোধিতা করেছে, অন্যরা তো ভালো বলছে, আমাদেরও পর্যালোচনা যথার্থই আছে। আমি যেখানে কাজ করি, আমার যেটা আইডেন্টিটি, এটা নিয়ে আমার মানুষের কাছে যাওয়া উচিত। আমি যখন মানুষের কাছে যাচ্ছি তখন ড্রেস পাল্টে অন্য আইডেন্টিটি নিয়ে যাওয়া তো ঠিক না, তাহলে এটা তো অন্য ভাষায় এটা মুনাফিকি হয়ে যায়। তো আপনি চলেছেন একরকম আগে, এখন আর অন্যভাবে যাচ্ছেন, এটা ঠিক হয় না। তো সেজন্য জোটে নির্বাচন করলেও যার যার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, এটাই উত্তম। কারণ তাছাড়া তো আপনার দলের নিবন্ধনের দরকার কি? আপনি নিবন্ধনে ভ্যালিড করে দেন, করে দিয়ে আপনি ওই দলে যোগ দেন, ওই দলের হয়ে আপনি নির্বাচন করেন। কিন্তু তা আপনি করছেন না, আপনি নিজ দলও ঠিক রাখতেছেন, আমার মার্কাও নিচ্ছেন আরেকজনের।
এটা তো ঠিক হইতে পারে, এটা যুক্তিতেই এটা আসে না। কিন্তু তারা বলছে যেটা যে অন্য যে ছোট দলগুলো আছে অনেক সময় সাধারণ মানুষ সেই প্রতীকগুলো চিনতে পারে না, সেই ক্ষেত্রে তাদের প্রতীক থাকলে মানুষের চিনতে সুবিধা হয়, না, এটি তাদের চীনা অচেনা নিয়েই তো বড় কথা। বিষয় হলো আমি কতটুক, আমি যদি সেই জায়গার থেকে যদি আমি অতটুক লাভ না দিয়ে যদি বড় একটা লাভ দিতে চাই, তাহলে তো আমার অবস্থা খারাপ হবেই। তো সেজন্য আপনি ততটুক নিয়ে আপনি থাকেন, আপনার মার্কেটে আপনি পরিচয় করান, আপনার আদর্শ আপনি পরিচয় করান, আপনার কথাগুলো জনগণের কাছে নিয়ে যান, দেখেন তারা গ্রহণ করে কিনা। আপনি আদর্শ একরকম, আপনি নিয়ে যাচ্ছেন আরেকজনের আদর্শ, আপনার আছে এতটুকু ক্যাপাসিটি, আপনি বড় একটা কিছু খেতে যাচ্ছেন। সাপের মুখে যদি সাপ লুডুর কথা, সাপের মুখে যদি আপনি বড় একটা অন্য কিছু ঢুকিয়ে দেন, কচ্ছপ ঢুকিয়ে দেন, তো দেখবেন যে ঢুকতে চাইবে না। তো সেজন্য আপনার যা আছে এটা নিয়ে আপনি করেন। কারণ হয় কি, এটা নিয়ে অনেক সময় এটা নিয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং এটা নিয়ে আপনি দেখবেন যে জোটের মধ্যেও যারা ছোট ছোট, যেমন আপনি দেখেন বিগত সময়ে যে আওয়ামী লীগের সময় এই যে যারা নির্বাচন করেছিল আপনার, এই যে হাসানুল হক ইনু বলেন, তারপরে অন্য যারা ছিল, এরা তো নিজ এলাকায় একটা চেয়ারম্যান হওয়ার ভোট কোনোদিন পায়নি, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু এই অন্যদের মার্কা, অন্যদের হয়ে কাজ করার কারণে সে অনেক কিছু হয়েছে। এবং শুধু হয় নাই, তারা সংসদে গিয়ে ওই যে একটু আগে যে ভাই বললেন, এমন সব কথা বলেছে, সুবহানাল্লাহ, এগুলি এখনও শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়। তাদের যে দাপট, তাদের যে ক্ষমতা, তাদের যে ভাবসাব, মানে তখনই দেখলে আমাদের ভয় লাগতো যে আল্লাহ এরা কি বলে। এবং আমার সবচেয়ে মজার বিষয় হলো, দেখছেন আগে আওয়ামী লীগের সময় এক একজনের যে সমস্ত কথাবার্তা বলতো, এই যে আমাদের একজন আইজিপি ছিলেন সম্ভবত, এই যে বেনজির সাহেব, বাপরে বাবা, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যের টেবিলের সামনে দাঁড়ানো দেখলে মনে হইতো যে ওনার চাইতে সৎ এবং সততা ওলা মানুষ পৃথিবীতে নাই, উনি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ, উনি সবচাইতে দেশপ্রেমিক, উনি সবচাইতে জ্ঞানী গুণী সব, কিন্তু সব তো বেরিয়ে গেল। তো এইগুলির উপরে, এই ফেকের উপরে যে চলা, এটা থেকে বেরিয়ে আসা দরকার। এটা যতদিন পর্যন্ত বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো না। এবং আমরাও মনে করি আগামী জাতীয় নির্বাচনের জন্য সরকারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। একটা জিনিস হলো, যদি একটা রাষ্ট্রের সরকারি, কিন্তু সেটাও একটা বড় দল হিসেবে যদি চিন্তা করি, তাকে কিন্তু ক্রিয়াশীল হইতে হয়। সরকার যদি যথাযথ ক্রিয়াশীল না হয়, তখনই কিন্তু সেখানে জঞ্জাল ঢোকে, সেখানে হিংস্র প্রাণী ঢোকে, সেখানে অনেক কিছু ঢুকে যায়। হ্যাঁ, তার মানে আবার এটা নয় যে সরকার অতি ক্রিয়াশীল হয়ে যায়, যেটা আওয়ামী লীগ ছিল। অতি ক্রিয়াশীল হওয়া দরকার নাই, কিন্তু তারা যথাযথ ক্রিয়াশীল হওয়া দরকার। আমাদের নির্বাচন কমিশনার, আমরা তার দিকে এখনও তাকিয়ে আছি, তারা কি করেন আমরা দেখতে চাই। সরকারও আমরা তাকিয়ে আছি, নির্বাচন, সে সুষ্ঠু নির্বাচন দিবেন, এটা আমরা প্রত্যাশা করছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত মোটা দাগে বলতে পারছি না যে সরকার একটা সুন্দর ফেব্রুয়ারি নির্বাচন মানে কি। তার মানে বাকি আছে কয় মাস? নভেম্বর তো চলছে, ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস। এই 2 মাস পরে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে, আমাদের কাছে মনে হচ্ছে না যে সেই পরিবেশটা সরকার তৈরি করতে পেরেছে। এখন সেই জায়গাটাতে আমরা যাইনি। জি, কিন্তু আমি মাসুদ ভাই, এই প্রশ্নই আমি আসতে চাচ্ছিলাম। সরকার পরিবেশ তৈরি করতে পারেনি আপনি বলছেন, কিন্তু সরকার তো রাজনৈতিক দলকে 7 দিনের মধ্যে পরিবেশ তৈরি করে একটি সিদ্ধান্তে, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে দেওয়ার কথা বলেছে। এই জায়গাতে আসলে কি আমরা দেখেছি যে 2 দিন পার হয়ে গেছে, এই 2 দিনের মধ্যে আসলে কতটুকু অগ্রগতি রাজনৈতিক দলগুলোর মধ্যে, কি সেই আলোচনা শুরুর উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখেন, বিষয়টা হলো আমরা গণতন্ত্র বলি, কিন্তু যারা গণতন্ত্র বলে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই। আর আরেকটা, গণতন্ত্রের সুবিধা অসুবিধা তো আছেই। গণতন্ত্রকে অনেকে পাগলের ইয়াও বলেছেন। আসলে একটা জিনিস হলো, একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া আর কোনোটাকেই তো আপনি ইউনিভার্সাল বলতে পারছি না। সব জায়গায় সুবিধা অসুবিধা আছে। দেখেন, আমাদের এই যারা গণতন্ত্র করে, তারা দেখবেন গণতন্ত্রের থিওরিগুলি ফলো করে না। গণতন্ত্রের মূল একটা থিওরি কি? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটির উপরেই ডিসিশনটা হবে। ঐক্যমত্য কমিশনে নোট অফ ডিসেন্ট কেন থাকবে? সেখানে সমস্ত দলগুলি একটা পয়েন্টের উপরে আলোচনা হচ্ছে, সরকারের কাছে প্রত্যেকেই যুক্তি দিচ্ছে, তর্ক হচ্ছে, সব কিছু হওয়ার পরে সরকার মেজরিটি দেখে হোক বা সিদ্ধান্ত দেওয়ার যতগুলি প্রক্রিয়া আছে, ইসলামের একটা প্রক্রিয়া আছে। ইসলামের প্রক্রিয়া হলো সকলেই মতামত দিবেন, মতামত দেওয়ার পরে
এর মধ্যে যেটা উত্তম সেটা যদি একজনেও দেয় মতটা, তারপরে উত্তমটাকে যিনি প্রধান থাকবেন তিনি ডিসাইড করবেন, হতে পারে। অথবা এর বাহিরেও যদি যিনি সিদ্ধান্ত দিচ্ছেন তিনি যদি এর বাহিরেও তার জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা ভালো কিছু মনে করেন, সেটা তিনি ডিসাইড করতে পারেন। কিন্তু আপনার গণতন্ত্রের প্রক্রিয়া যদি যান মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাহলে অধিকাংশ দলের বা অধিকাংশের যেই মতামত সেই অনুযায়ী রায় দিয়ে দেন। আপনি ঐক্যমত্য কমিশন ভালো বসেছি আমরা, সবাই মতামত দিয়েছে, এই বিষয়ের উপরে এতগুলি দল মতামত দিয়েছেন, এই মতের উপরে অধিকাংশের মত কি এই ডিসাইড হয়ে যেত, কোনো সমস্যা তো নেই। ঠিক এভাবে ওখানেও যেরকম একটা ভেজাল লাগানো আছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ সেগুলি নিয়ে একটা মোটামুটি একটা ক্যাসালের মধ্যে আছে, যদিও আমাদের এখন বাস্তবায়নের প্রক্রিয়া যদি যেভাবে দিয়েছে এইভাবে যদি হয়, গণভোটটা যদি আগে হয়ে যায় তাহলে অনেক সমস্যা দূর হবে। আবার সাথে সাথে এই যে গণভোট আগে না পরে, এদেরও মত থাকবে, আমারও মত থাকবে, আপনারও মত, 10টা মত থাকতেই পারে, সিদ্ধান্ত তো সরকারকে দিতে হবে। সরকার যদি, সরকার তো আপনাদের উপরে কেন আমাদের উপরে দিবেন কেন? আমরা তো বিভিন্ন মত পোষণ করছি, আপনার ডিসিশনটা তো বাস্তবায়ন তো আমরা করব না। যদি বলতেন যে এই নির্বাচনটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী নির্বাচনটা করে দিতে হবে সুন্দরভাবে, তাহলে আমরাই দায়িত্ব নিতাম যে আমরা কোন পলিসিতে করব, কাকে কি করব, কাকে কোথায় রাখবো না রাখবো, সুন্দর পলিসিতে করবো, সেটা আমরা ডিসাইড করব। মাসুদ ভাই এখানে একটু একটু যোগ করতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত শুরু হয়নি। না, আমরা ওইভাবে দেখছি না। গতকালকে তো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম আপনারা জানিয়েছেন। তার আগের দিন জামায়াত ইসলামের পক্ষ থেকে এই আহ্বানটা জানানো হয়েছিল রাজনৈতিক দল। আসলে কোথায় রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে এবং সেটা তারা নিজেরা ঠিক করবে, নাকি আরেকটি কথা বলছে যে রেফারি দরকার, দুজনের মাঝখানে কথা বলার জন্য একজন সিদ্ধান্ত দিবেন, সে রেফারি কথা বলেছেন যে এটা সরকার, আবারও সেই সরকারেরই সেই জায়গায় না, সরকার তো আর বাইরের না, এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না, সে তো একটা ঐক্যমত করতে পারে। হ্যাঁ, আমরাও বসবো না যে তা না, আমরাও বসতে পারি, সে বিষয়ে আলোচনা পর্যালোচনা চলছে, সরকারকে বাদ দিয়ে আমরাও বসতে পারি, এটা অসম্ভব কিছু না, আলোচনা পর্যালোচনা চলছে। কিন্তু আমার কথা হলো এই দায়িত্বগুলো সরকারকে নিতে হয়। সরকার যদি সবাইকে নিয়ে বসে, ঐক্যমত্য কমিশন হিসেবে বসেছি, এইভাবে বসে যেটা ভালো হবে সেটা সরকার ডিসিশন খুব নেবে। শিগগিরই আপনারা বসছেন? আমরাও বসেছি, আমরা আলোচনা পর্যালোচনা চলছে, তবে সরকারকে অবশ্যই রেফারির ভূমিকাটা পালন করা উচিত বলে আমরা মনে করি। জি, মাসুদ ভাই আপনার কাছে আমি আসবো। আমি মোস্তফা কামাল সামান্য যোগ করতে চাই। আমি এই বিষয় নিয়ে আমি আপনাকে কথা বলতে চাই। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে দেখলাম যে N7 নেতা সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না। জি, সেটা তাদের জায়গা থেকে তারা যদি উপলব্ধি করে থাকেন তাহলে নিজেদের জন্য নিশ্চয়ই ভাববেন। প্রতীক ভাড়ার কথা এসেছে, তো প্রতীকের বিষয়টা আমাদের নির্বাচনের মাঠে একটা কথা বলা হয়, কেউ যদি ব্যাপক জনপ্রিয় থাকে, বাদকে বাদ বলা হয় যে ও কলা গাছ মার্কা দাঁড়াইলেও পাস করবে, এটা মাঠের কথা। কিন্তু আসলে কলা গাছ মানে জনপ্রিয়তার, কলা গাছের কোনো প্রতীক কিন্তু নেই, এটা হচ্ছে জনপ্রিয়তার কারণে বলা হয়, এটা একটা উচ্চাসা কাউকে নিয়ে। তো প্রতীক ভাড়া দেয়া অথবা প্রতীকে ভাড়া খাটা, গত টানা 3টা মেয়াদে যে নৌকায় উঠার জন্য নৌকায় উঠতে না পারলে ট্রাকে উঠে যাওয়া বা ইগলে উঠে যাওয়া, হাস্যকর যত কাণ্ডকীর্তি কিন্তু ঘটেছে, এগুলো তো কাম্য ছিল না একদিক। দ্বিতীয় দিক হচ্ছে যারা এই প্রতীকটা ভাড়া দেন এটাও তাদের কাছে একটা পুঁজি যেটা ভেঙে খাওয়া যায়। তো এখন দেখা গেল যে আবার পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দেখেন গত কয়েকদিন আমরা দেখি যে বলে যে আমি নৌকায় থাকলেও হৃদয়ে ধানের শীষে ছিল আমার, এই যে এক ধরনের ভণ্ডামি, এগুলোর অবশ্যই একটা ফুল স্টপে আসা উচিত। ওই ক্ষেত্রে সরকার খুব একটা কিছু করে দিবে বা পারবে তা নয়। ওই ক্ষেত্রে মাসুদ ভাই যেটা বলছেন যে একদম সরকারের সবাই আয়োজন করে দিবে, এই বিষয়টাতে বোধহয় আপনাদের নিজস্ব একটা দায়িত্ব আছে। না বসলেও কথা তো হয় আপনাদের মধ্যে। আওয়ামী লীগের সাথে যেভাবে আপনাদের ছিল কারো কারো গোপন যোগাযোগ, কারো কারো প্রকাশ্য বিরোধিতা, কারো কারো নামাজের নামে গিয়ে দেখা করা, মিলাদের নামে গিয়ে দেখা করা, দোয়া চাওয়া, এখন তো ওই অবস্থাটা কিন্তু নেই। আসলে এখন নিজেরাও বসতে পারেন। আবার সরকার যেটা করতে চাচ্ছে যে আপনাদের উপর দায়িত্বটা দিচ্ছে, এটাকে যদি সম্মানের সাথে নেওয়া যায় একেবারে মন্দ না। তো আবার সরকারকেও যদি আপনারা ওইভাবে রেফারির মতো রাখেন, আম্পায়ারের মতো রাখতে পারেন, ওটা আপনাদের উপর নির্ভর করবে। অর্থাৎ একটা ফয়সালা দরকার, এটা হচ্ছে মূল কথা। আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমরা বিদ্যমান যে ব্যবস্থায় আমরা আছি,
বা গণতন্ত্রের চেয়ে উত্তম কোনো পন্থাও এখন আর নেই। সরকার আসলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত দেয়নি কেন, এটা আপনার কি মনে হয়? সরকার তো অবশ্যই যতই অরাজনৈতিক হোক, এই দেশের বাইরের কেউ তো তারা নন, তারা এই মাটি মানুষেরই সৃষ্টি। তো তারাও তো আমাদের স্বভাব বলেন, বৈশিষ্ট্য বলেন, সবই জানে। আমাদের মাসুদ ভাইদের কি সরকারের উপদেষ্টারা চেনেন না? ভালো করে চেনেন, যে তারা একসাথে বসলে কি বলবেন, ওই বসার থেকে উঠে এসে বাইরে বটতলায় দাঁড়ায় আবার মাইক্রোফোনে কি বলবেন মিডিয়ার সামনে, তাদের কথায় কিন্তু খুব হেরফের থাকে। প্রধান উপদেষ্টারা ওখানে যে কথা বলেন, ঠিক বেরিয়ে এসে যখন মিডিয়াতে তাদের প্রতিক্রিয়াটা দেন, ভিন্ন কথা বলেন, কিন্তু আবার পার্টি অফিসে গিয়ে কিন্তু আরেকটা বলেন। যে ঐকমত্য কমিশনের প্রস্তাব একটি ছিল যে গণভোট আগেও করা যেতে পারে, ভোটের দিনও করা যেতে পারে। এটি দুই দলেরই দাবি। নিয়ত যদি সাফ থাকে তাহলে আসলে এরপরেও করা যেতে পারে। এখন আমার নিয়তটা ঠিক আছে কিনা, মূল বিষয়টা কিন্তু ওখানে। এখন দেখা যাচ্ছে যে এই যে ত্রুটি ধরা, যে আগে করলে ভালো নাকি পরে করলে ভালো নাকি একই দিনে করলে ভালো, সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি না, সিদ্ধান্ত দেয়নি। অর্থাৎ এক ধরনের এই যে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা এমনিতেই এখানে তো একটা আবেগের বিষয় আছে। আমরা কি নিয়ে সনদ করতে যাচ্ছি, কি বিষয়ে একমত হতে চাচ্ছি। কত স্বজন হারা মা এখনো কিন্তু কান্না করে, কত আহত বিভিন্ন হাসপাতালে এখনো কিন্তু আছে। ওই পরিবারগুলোর খবরও কিন্তু বেমালুম ভুলে যাচ্ছি আমরা। নানান কিছু নিয়ে যখন আলোচনা করি, বুঝি না যে কোন রক্তের উপর দিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। এই জন্য বলছি তো, ওনাদের যদি নিয়তটা পরিষ্কার থাকে, শেষ পর্যন্ত একটা সমস্যাও থাকবে না। ধরুন আপনি ঐকমত্য কমিশন, ওখানে কিন্তু আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ আলী রিয়াজ সাহেবের কাছে খেলাফত কায়েমের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থাও নাই। ওখানে আছে গণতান্ত্রিক বিধিবিধানকে গতিশীল করা। তো অন্তত এতটুকুর মধ্যেও যদি তর্ক বিতর্ক না করে তারা মিনিমাম একটা সিলেবাসে আসেন, নিশ্চয়ই একটা ফল আসবে। আমি চাইলাম আপনার কাছে পানি, আপনি খুব ভালোবেসে বললেন যে একটু চিনিও দিয়ে দেই। মাসুদ ভাই বললো যে সাথে একটু ইসুপগুলোর ভুসিও দিয়ে দেয়, খাইলে ভালো হবে। আলটিমেটলি এটা আর পানি থাকলো না। কিন্তু আমার দরকার ছিল সিম্পল পানি। অর্থাৎ ভালোবেসে হোক আর অতি উৎসাহে হোক আর মনে কোনো দুষ্টচিন্তা নিয়ে হোক, পানিই কিন্তু বিনা পানি করে দিলাম, বরবাদ করে দিলাম। তো ওই জায়গা থেকে একটা উপলব্ধির বিষয় আছে। সুযোগ কিন্তু সবসময় আসে না। যে পরিস্থিতি যাচ্ছে এখন, বা 5 আগস্টের পর থেকে প্রতিদিন কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। তারা যে আবার একসাথে হতে পারবেন, এত সুন্দর করে কথা বলতে পারবেন, বা আগামী সপ্তাহ পর্যন্ত ওই নিশ্চয়তা আছে কিনা, অন্তত আমাদের কাছে তো ওই তথ্য নেই। প্রত্যেক দিন কিন্তু কেউ না কেউ কাউকে একটা খোঁচা দিচ্ছেন, কোথাও না কোথাও একটা সহিংসতা ঘটছে, এর মধ্য দিয়ে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটছে একটা দুটা। তো যিনি চলে যাচ্ছেন ওই পরিবারটার কথা একটু তো আমরা মাথায় নিতে পারি কি নিয়ে। জি, সে কিন্তু ঐকমত্য কমিশনেও আসে না, এমপি হতেও চায় না, সে রাস্তাঘাটে কিন্তু মরছে। কামাল ভাই, আপনি আরেকটি কথা বলছিলেন যে আওয়ামী লীগের কথা বলছিলেন যে এটি ইকুয়েশন ভোট কি। আমি মির্জা আব্বাস আজকে একটি কথা বলেছেন, আমি তার একটি বক্তব্য আমি কিছুটুকু উল্লেখ করতে চাই। মির্জা আব্বাস বলেছেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে, ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা, স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে তারা, ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে। এখানে কে দেশপ্রেমিক, তাদেরকে শব্দগুলো সুন্দর। জি, একটা সমীকরণের কথা বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে ওনার, উনি ওনার বিশ্লেষণটা বলেছেন। তো বাস্তবতা কোন জায়গায়? এনসিপি থেকেও তো বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা ওখানে একদিকে বলা হয়েছে যে মার্কার রাজনীতি শেষ, আরেকজন বলেছেন যে বিএনপি যারা নমিনেশন পাননি আমাদের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ একটা ইনভাইটেশন লেটার দিয়ে রাখা হয়েছে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখা হয়েছে। তো এগুলো তো আমাদের যারা নিয়মিত আমাদেরকে বলছেন যে আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে যাব, এইসব বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা পুরনো বন্দোবস্তের একটা গন্ধই কিন্তু পাচ্ছি। এটা আমাদের জন্য সুখকর নয়। তাহলে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এত বড় একটা বিপ্লব হলো কেন? তাহলে কি জন্য? এই সব তর্ক বিতর্ক করার জন্য? আবার এক পক্ষ আরেক পক্ষকে যেসব গালমন্দগুলো করছেন, বিশেষ করে ধরুন বিএনপি থেকে জামাতকে বলা হচ্ছে 71-এর স্বাধীনতা বিরোধী বা এটা সেটা, বা ওনাদেরকেও মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লাগলে আফগানিস্তান পাকিস্তান অনেক কিছু বলা হয়। তো একসাথে আন্দোলন করলেন, চেনেন নাই ওনারা আফগানিস্তান না পাকিস্তান নাকি 71-এর রাজাকার। আবার জামাত থেকে বা ওনাদের পক্ষ থেকেও বিএনপি যেভাবে আক্রমণ করা হয়, আওয়ামী লীগের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তো একসাথে আন্দোলন করলেন 17-18টা বছর, এখনও একসাথে আছেন, মুখ দেখা দেখি হয়, চা পানি খান একসাথে। তো কার সাথে খাচ্ছেন?
আপনারা তো অত্যন্ত পরিচিত, ঘনিষ্ঠ, একজনের হাড়ের খবর আরেকজন জানেন, কিন্তু রাস্তাঘাটে এসব কথা বলে আবার একটা বিবাদ তৈরি করছেন কেন? এসব বিবাদের কারণে কি হচ্ছে, আপনি হয়তো এখন গিয়ে নিউজ টেবিলে গিয়ে বসবেন, দেখবেন 5-7টা দুঃসংবাদ পেয়ে যাবেন যেগুলোর কোনো দরকার ছিল না। জি, তো ওই জায়গা থেকে যারা একটু বড় পদে আছেন তাদের দায়িত্ব বা বড়ত্ব কিন্তু বেশি, তাদের ওই পরিচয়টুকুও রাখা লাগবে, ওই মনোবাঞ্ছা তাদের আছে, ওই নিয়ত তাদের আছে, এটা মানুষকে বোঝানো লাগবে। কারণ মানুষও এখন নির্বাচনের যে আয়োজন চলছে, বিএনপি নমিনেশনটা মোটামুটি ঘোষণা করাতে আজকে কিন্তু একটু পরিস্থিতি নির্বাচনে একটু আশাবাদ আছে। হয়তো কালে দেখবেন আবার যিনি দিনভর নির্বাচন করবেন, নির্বাচন চলছে তো, নমিনেশন ঘোষণা করো একটা নির্বাচন, পোস্টারিং করো একটা নির্বাচন, তিনি সন্ধ্যায় গিয়ে পাশের জনরা জিজ্ঞাসা করেন যে দিনভর তো কাটাই আসলাম, নির্বাচনটা কি আসলে হবে? আবার যে নির্বাচন হবেই প্রত্যেকটা যোগ করে মাঝে মধ্যে বলছে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, হবেই। তো এত জোর করে বলছেন কেন? সমস্যাটা কোথায়? নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মাসুদ ভাইকে দিয়ে শেষ করতে চাই। আপনারা 6 তারিখে স্মারকলিপি দেওয়ার কথা, প্রধান উপদেষ্টার কাছে মিছিল সহকারে আপনারা যাবেন, এবং 11 তারিখে আপনাদের একটি বিক্ষোভ করার কথা আছে। সেই ব্যাপারে আপনাদের প্রস্তুতি কতটুকু? আসলে কি স্মারকলিপিতে থাকছে বা বিক্ষোভের ধরনটা কি আসলে খুব সংক্ষেপে যদি একটু বলেন। আমাদের স্মারকলিপির বিষয়টা আপনারা জেনেছেন ইতিমধ্যে, যে আমরা বলেছি গণভোটটা আগে দিতে হবে। কারণ গণভোট আগে না হলে এই জুলাই সনদটা একটা ইসের মধ্যে পড়ে যাবে, একটা ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সেজন্য আমাদের জোর দাবি হলো অবশ্যই জুলাই সনদটা বাস্তবায়নের জন্য, আইনি ভিত্তির জন্য গণভোটটা আগে দিতে হবে। এটা কোনোভাবেই জাতীয় নির্বাচনের দিন নিয়ে যাওয়া যাবে না, এটা আমাদের মূল দাবি। এর সাথে আরো যে 5টা দাবি আছে সেগুলি স্মারকলিপিতে থাকবে, সেগুলি স্মারকলিপিতে থাকবে। তো আমরা আশা করি। হ্যাঁ, আর 11 তারিখে যে বিক্ষোভটা, সেই বিক্ষোভের ধরনটা কেমন হবে? বিক্ষোভের ধরনটা হবে হলো আমরা বড় করে সমাবেশ করব, মহাসমাবেশের টাইপেও যেতে পারি আমরা, বড় সমাবেশ হবে। তো আশা করছি যে আমাদের সারা দেশ থেকে নেতাকর্মীরা, সেটা এখনো আলোচনা চূড়ান্ত পর্যায়ে হয়নি, এটা আলোচনা চলছে। তো আমরা 6 তারিখে আগে দেই, এরপর দেখি সরকার কি ডিসাইড করে। এর সিদ্ধান্ত হয়ে গেলে তো আমরা ও সমস্ত কর্মসূচির প্রয়োজন হবে না। তো এগুলির মাধ্যমে আমরা চাই যে একটি সুন্দর নির্বাচনের দিকে দেশটা যাক, কারণ যেটার জন্য আমরা মুখিয়ে আছি একটা আদর্শিক পরিবর্তন এবং সুন্দর একটা বাংলাদেশ, সেটার জন্য আমরা ঘুরতে পারি, সে লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।